তার আগে প্রশ্ন করব আপনাদের বিবেকের কাছে যে আমরা ৫৪ বছর পরে এসে কেন এই দুর্নীতির প্রশ্ন তুলছি। আমি আপনাকে দুটো উদাহরণ দিব। একটা উদাহরণ হলো, আমরা একটা দলের প্রধানকে চট্টগ্রাম ভিজিট করার সময় বা তাদের যে নির্বাচনী সভা, সেখানে বলতে শুনেছি যে তারা নাকি চট্টগ্রামকে একটা বাণিজ্যিক রাজধানী ঘোষণা করবেন। তো আমি এই বাণিজ্যিক রাজধানীর উপর একটু ছোটোখাটো গবেষণা করলাম। এই বাণিজ্যিক রাজধানীর স্লোগানটা এসেছিল ১৯৯১ সালে বিএনপি যখন প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে তখন। তো এরপরে বিএনপি দুবার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ 5 বার ক্ষমতায় ছিল। সবাই কিন্তু তাদের এই ইলেকশন ক্যাম্পেইনে তারা বলেছে যে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করবে। তো আমি ভাবলাম যে যে সন্তানটা পেটে এসেছিল ১৯৯১ সালে, 2026-এও তার কেন ভূমিষ্ঠ হলো না? এই ৩৬ বছর ধরে এই সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। কিন্তু এই সন্তান তৈরি করার ব্যাপারে $10 বিলিয়ন খরচ করা হয়েছে এবং তদন্ত করে দেখলাম যে এর মধ্যে $7.৫ বিলিয়ন লুটপাট হয়ে গেছে। তো এই হলো আমাদের রাজনৈতিক নেতাদের সততার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা রিসার্চ করলাম যে ডেইলি বাংলাদেশে কত টাকার কালো টাকার লেনদেন হয়। আপনারা শুনে খুব অবাক হবেন, প্রতিদিন বাংলাদেশে এই বড় মাপের দুর্নীতি ছাড়া শুধুমাত্র ছোটোখাটো এবং মাঝারি ধরনের ক্যাশ লেনদেন, চাঁদাবাজি হোক, ঘুষ হোক, এইগুলির বকশিস যাই বলেন আপনি, এইটা কিন্তু লেনদেন হয় 295 কোটি টাকা প্রতিদিন। অর্থাৎ সারা বছরে এই দেশের ১,০৯,০২০ কোটি টাকা লেনদেন হয় এই দুর্নীতির কারণে। এটা আমি মেগা দুর্নীতি বাদ দিচ্ছি, মানে পদ্মা সেতু 10,০০০ কোটি টাকা হওয়ার কথা, সেটা 30,০০০ কোটি টাকায় হলো। মেট্রো রেল হওয়ার কথা 7,০০০ কোটি টাকায়, সেটা শেষ হচ্ছে 20,০০০ কোটি টাকায়। এগুলি বাদ, ওইটা ধরলে তো এটা আরও অনেক পরিমাণ। তাহলে এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে যারা নাকি আমাদেরকে এই সমস্ত প্রতিজ্ঞা করে যে আমরা দুর্নীতি মুক্ত সমাজ গড়ব, আসলে এটা একটা মিথ্যা আশ্বাস। তাহলে কি আমরা কিন্তু আমাদের কোনো রাজনীতিবিদদের বিশ্বাস করতে পারি না। আপনি এখানে জিজ্ঞেস করেন, এখানে যতজন মানুষ আছে, যে একটা করে প্রশ্ন করেন যে ভাই আপনি কি রাজনীতিবিদদের বিশ্বাস করেন, উনি উত্তর দিবেন না, বিশ্বাস করি না। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হওয়া উচিত নিজেদের কাছে, আমরা এবারে এমন মানুষকে ভোট দিব যাকে আমরা বিশ্বাস করি। 1। 2 নম্বর হলো, আমরা এমন এক নেতাকে দেশের নেতা বানাতে চাই যার উপরে আমরা বিশ্বাস রাখতে পারি। এইরকম একটা মানুষ আমাদের খুঁজে বের করতে হবে। এবং আপনারা এই গত 17 মাসে যে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা বিভিন্ন বক্তৃতা দিয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা বের করে নিতে পারেন যে এই ধরনের মানুষ এখন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো কে আছে। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার নেতা কে হবে বা কাকে আপনি নেতা বানাবেন তার প্রমাণ কিন্তু তার আশেপাশের মানুষকে দেখলেই বুঝতে পারবেন। রাজনীতিটা হয়েছে আমাদের সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র। এখানে সবাই এমপি হইতে চায়। তার একটা ন্যূনতম কারণ আমি আপনাকে বলি, প্রতি বছর একটা এমপি 5 কোটি টাকা বরাদ্দ পায়, থোক বরাদ্দ এটা বলে। তার মানে সে যদি 5 বছর থাকে, তার 25 কোটি টাকা তার কিন্তু পকেটে। এখন এটার হিসাব কিতাব কী হবে এটা কিন্তু কেউ জানে না। সে এটা কাগজপত্র বানায় 25 কোটি, 2-4টা লোক ডাকলো, 5 লাখ টাকা দিল, বলবে যে এই 5 বছরের কাগজ বানা, অডিটের কাছে সাবমিট করব। এই অডিট কিন্তু আর খুঁজেও দেখবে না আসলে এই টাকাটা কোথায় ব্যয় হয়েছে। এই জন্য আপনারা মাঝে মধ্যে পেপারে দেখেন জমির মধ্যে একটা 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 কালভার্ট, কিন্তু আশেপাশে কোনো রাস্তা নাই। কারণটা হইলো এই যে ব্রিজটা বানানো হয়েছে বা কালভার্টটা বানানো হয়েছে বা সেতুটা বানানো হয়েছে, এটা কিন্তু কে বানাইছে? সে কিন্তু আপনার মতামত নিয়ে বানায় নাই। অর্থাৎ যার এলাকায় এই সেতুটা দরকার, যেখানে যে রাস্তা দরকার, সেই মানুষের কিন্তু তার সাথে কিন্তু কোনো কথাবার্তা নাই। এটা বানাইছে ইঞ্জিনিয়ার সাহেব, পাঠাইছে তার উপরের ইঞ্জিনিয়ার, তার উপরের ইঞ্জিনিয়ার, তারপরের ইঞ্জিনিয়ার, আর মন্ত্রীর কাছ থেকে পাস করে আনছে। এরপরে এটা কোথায় গেল, কি হইল, এটার কিন্তু কেউ খোঁজ খবর জানে না। তো আমাদের কিন্তু নতুন বন্দোবস্তের যে রাজনীতির কথা বলে এই যে তরুণ সমাজ, তারা কিন্তু আসলে কি বলে এটা আমি একজন তরুণ নেতাকে জিজ্ঞেস করেছিলাম। তো উত্তরটা হলো, স্যার আমি তো ঠিকমতো বলতে পারতেছি না, কারণ মাহফুজ সাহেব তো আমাদেরকে এটা ব্যাখ্যা করেন নাই।
তো মাহফুজ সাহেব যদি ব্যাখ্যা না করে থাকে, উপদেষ্টা মাহফুজ, তাহলে এই নতুন বন্দোবস্তের যে রাজনীতির মানে কি? তখন আমি বললাম, তোমাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু একটা আমি জানি, সেটা কি? তোমরা একটা যে ডাইনাস্টি পলিটিক্স, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যে রাজনীতি, এইটা চাও না। এটাই হলো তোমাদের নতুন বন্দোবস্ত। আরে বাবা, এটা কিন্তু এই যে 100টা যদি তালিকা থাকে নতুন বন্দোবস্তের রাজনীতি, তাহলে এটা একমাত্র হয়তো একটা ক্ষুদ্রতম অংশ। আসল অংশ হলো মানুষের জবাব দেওয়া, অর্থাৎ আপনার টাকা কোথায় খরচ হলো এটার জবাব চাওয়ার ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। এবং এইটা যদি আপনি এইবার ইলেকশনে না অর্জন করতে পারেন, তাহলে আর কোনোদিন আপনি এই দেশে আর কাউকে কোনো প্রশ্ন করতে পারবেন না। সুতরাং আপনার এই নির্বাচনে আপনার মনে কয়েকটা প্রশ্ন জাগা উচিত। প্রথম কথা হচ্ছে যে এই যে মানুষটাকে আমি নির্বাচন করব, সে কি আগে কোনো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল? যদি না দিয়ে থাকে, প্রতিশ্রুতি দিলাম, নির্বাচিত হইতে পারলাম না, তাকে কিন্তু পরীক্ষা করতে পারলাম না আমরা। কিন্তু যে নির্বাচিত হয়ে, যে দল নির্বাচিত হয়ে ক্ষমতায় গেছে এবং ক্ষমতায় থেকে তার দায়িত্ব মানুষের কাছে, মানুষের প্রতি যে তার দায়িত্ব, সেটা সে পালন করতে পারে নাই, আমার মতে তার নৈতিক অধিকার নাই আপনাকে আপনার দেশের শাসন ব্যবস্থায় আসন গ্রহণ করার। সুতরাং এই কথাটা আপনারা মনে রাখবেন। আমি 14ই জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যে 1400 মানুষকে নিহত হয়েছে, তারপরে 2000 অন্ধ হয়ে গেছে, 20,000 আহত হয়েছে, তাদের পক্ষ হয়ে দাঁড়ালাম এবং আমি ওয়াদা করছি যে আমি তাদের বিচার নিশ্চিত করব। আমি যদি দেখি এরকম একটা মানুষ আমার সামনে এসে দাঁড়াচ্ছে এবং উনি সেই ওয়াদা করছেন, তাহলে আমি মনে হয় তাকে একটা এই সুযোগ দেওয়া উচিত যে তার ওয়াদা তিনি পূরণ করতে পারেন কিনা। এবং আমি মনে করি এই দেশের এবারের নির্বাচন সমস্ত তরুণ সমাজের নির্বাচন, এবং তিনি ওয়াদা দিয়েছেন যে উনি এই তরুণ সমাজকে উনি আগামীর বাংলাদেশ বানানোর জন্য তৈরি করবেন। আমি চাই আমরা পিছনে দাঁড়িয়ে আছি উনার যেন ওয়াদা উনি ভঙ্গ করতে না পারেন। উনাকে সেই সাহস যোগাবো, সেই বুদ্ধি দিব এবং সেই পথে যেন সে সহজে হাঁটতে পারেন তার ব্যবস্থা করবে। তো এই জন্য আমি বলবো এবারের নির্বাচন হওয়া উচিত যে দুর্নীতিকে বিদায় করার নির্বাচন। সুতরাং আপনি সেই প্রার্থী খোঁজেন যে প্রার্থী ইমানে পরীক্ষিত, অর্থাৎ সে ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে না এবং ওয়াদা দিয়ে ওয়াদা রাখার ওয়াদা করে, আপনি তাকে নির্বাচন করেন।